ওগো শুনছো, ঘরে কিছুই নেই রান্না করার জন্য। হ্যাঁ, সবই তো শুনলাম, কিন্তু কি করব বলো? গত ৩-৪ দিন থেকে কোথাও যে কাজ পাচ্ছি না, এইদিকে আবার যে বৃষ্টি পড়ছে, ঘরের চালটাও সেরকম মজবুত না। না জানি কখন ভেঙে পড়বে। এখন বুঝে উঠতে পারছি না যে কিভাবে সংসারটাকে চালাবো। আমার মাথায় একটা আইডিয়া এসছে। তোমাকে বেশ কয়েকদিন আগে পাশের গ্রামের ওই মুরুলে বলেছিল কাজের কথা। তুমি একবার গিয়ে তার সাথে কথা বলে দেখো। সে তোমাকে কাজে নেয় যদি, তাহলে আমাদের কিছুটা ভালো হবে। কমসে কম খেয়ে পরে দিনগুলো তো কাটাতে পারবো। না হলে যে অবস্থা দেখছি, না খেতে পেয়ে মারা যেতে হবে। রামু আর সীমা, তারা দুজন স্বামী স্ত্রী। রামু বেশ কিছুদিন হয়ে গেল কাজ করতে পারছে না, আর তাদের দিন আনা দিন খাওয়া, মানে হচ্ছে কাজের উপরেই তাদের সংসারটা চলছে। এখন কাজ করতে না পারার জন্য তাদের ঘরে অবশিষ্ট খাবারের যা কিছু ছিল তা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এখন রামুর কোন কাজ নেই, আর রামু কোথায় গিয়ে কাজ পাবে সেটা বুঝতে পারছে না। এরপর সীমার সঙ্গে কথা বলে রামু বের হয়ে পড়ল সেই লোকটির উদ্দেশ্যে, যে কিনা কিছুদিন আগে বলেছিল কাজের কথা। রামু চলে আসলে কাজের কথা বলার জন্য মালিকের বাড়িতে, কিন্তু বাড়িতে মালিক ছিল না, ছিল তার রেখে যাওয়া কাজের লোক একজন। কে ভাই তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। এর আগে তো তোমাকে এই গ্রামে কোথাও দেখি নাই। মনে হচ্ছে তুমি পাশের গ্রামের থেকে এসেছো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমি পাশের গ্রামের থেকেই এসেছি এই বাড়িতে কাজ করার জন্য। কিন্তু তুমি কি এই বাড়িরই লোক নাকি অন্য বাড়ির? না, আমার বাড়ি এখান থেকে একটু দূরে, কিন্তু এই গ্রামেই। আর আমি এখানে কাজ করি। প্রত্যেক দিন সকালবেলা আসি আর কাজের শেষে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যাই। কিন্তু ভাই, মালিক তো বাড়িতে নেই। ২-৩ দিন হলো মালিক বাইরে গিয়েছে কোন একটা দরকারে। এখন বাড়িতে ফিরবে কবে সেটাও তো সঠিকভাবে বলতে পারছি না। অনেকদিন আগে মালিক আমাকে বলেছিল কাজের কথা, কিন্তু মালিক বাড়িতে নেই। কত আশা করে এসেছিলাম কাজ করার জন্য। কয়েকদিন থেকে কোনো কাজও হচ্ছে না। কিভাবে যে সংসারটা চলবে সেটাই বুঝতে পারছি না। ভাগ্যে বুঝি এটাই লেখা ছিল, সুখের দেখা যে কবে পাবো একমাত্র উপরওয়ালাই বলতে পারবে। রামু তার মালিকের দেখা না পেয়ে নিরাশা হয়ে গেল। আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে বাড়ির দিকে ফিরে যেতে লাগলো। কিন্তু ওপরওয়ালা বোধহয় রামুর ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছিল। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখতে পেল একটি কাপড়ের থলে। সে যখনই কাপড়ের থলেটি হাতে নিল তখন দেখতে পারল মোটামুটি কিছু পরিমাণ টাকা রয়েছে এই থলের ভিতরে। রামু বেশ খুশি হয়ে গেল আর ওপরওয়ালাকে বলতে লাগলো, হে উপরওয়ালা, আমার ভাগ্যে বুঝি এটাই লেখা ছিল, কিন্তু এখানে তো বেশ কিছু টাকা রয়েছে। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? কিভাবে এই টাকা দিয়ে সংসারটাকে সারা জীবন চালিয়ে নিতে পারব? রামু অনেক খুশি হয়ে গেল আর বাড়ির দিকে ফিরতে লাগলো। রামু নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছে না যে এই টাকাগুলো দিয়ে কি করবে, তাই সে বাড়ির দিকে ফিরতে লাগলো। এই টাকাগুলো দিয়ে রামু কি করলো এটা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাও, পার্ট 2 নিয়ে আসবো। কি বলল মালিক? কাজ কি ঠিক হলো? তাহলে কি কালকে থেকে কাজে যেতে বলল? ভালোই হবে বলো। এখন থেকে কাজ করবে, সংসারটাতে আর কোনো অভাব হবে না। আমি জানতাম মালিক তোমাকে কোনো সময় খালি হাতে ফিরিয়ে দিবে না। কি হলো, কিছু বলছো না যে? আমি তো সেই তখন থেকেই বকবক করে যাচ্ছি, তুমি তো দেখছি একটি কথাও বলছো না। মনে হচ্ছে কেউ কিছু বলেছে তোমায়। সেরকম কিছু না। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে বলবো তোমাকে বুঝতে পারছি না। মালিকের বাড়িতে গিয়েছিলাম ঠিকই কাজের কথা বলার জন্য, কিন্তু গিয়ে দেখি একটি কাজের লোক দাঁড়িয়ে রয়েছে। আমি সেই লোকটিকে বললাম, মালিকের সাথে কথা বলবো, একটু মালিককে ডেকে দাও। তারপর সেই লোকটি আমাকে বলল, মালিক তো ২-৩ দিন আগে বের হয়ে গেছে অন্য একটি কাজে, আর মালিকের সাথে কথা বলার মতো কোনো উপায় নেই। তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে মালিক কবে আসবে। সেই উত্তরে আমাকে বলল, কবে আসবে সেটা বলতে পারলাম না, কিন্তু যদি আসে তখন আমি জানাব। বাস, এরকমই কথা বলে বাড়ির দিকে ফিরতে লাগলাম। তারপর দেখি রাস্তার পাশে এই ব্যাগটি পড়েছিল। যখন আমি ব্যক্তি হাতে নিলাম
তখন দেখতে পারলাম এই ব্যাগে অনেক টাকা রয়েছে। আমি আর কিছু না ভেবেই সোজা চলে আসলাম বাড়িতে। এখন তুমি বলো, কি করব আমি এই টাকাগুলো দিয়ে? বুঝতে পারছি না, অনেকগুলো টাকা। আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। যেহেতু আমাদের সংসারে একটু টানাটানি রয়েছে কয়েকদিন থেকে, কোথাও কাজ হচ্ছে না, কিছু না। তারপর তুমি যখন কাজের জন্য গিয়েছিলে মালিকের বাড়িতে, সেখানেও কপাল খারাপ, মালিকের দেখা পাওনি, মন খারাপ করে বাড়িতে ফিরে আসতেছিলে, তখন এই টাকার ব্যাগ পেয়েছ। যাই হোক, এখন আমার মাথায় একটা সুন্দর আইডিয়া এসেছে। এই টাকাগুলো দিয়ে আমরা হ্যাঁ, বুদ্ধিটা তুমি ঠিকই দিয়েছ। যেহেতু আমাদের কোনো কাজ হচ্ছে না, আর কয়েকদিন থেকে আমাদের সংসারটা নিয়ে একটু টানাটানি রয়েছে, আর তুমি যে কথাটি বললে, আমি তাতে মনে করি আমাদের সংসারটি চলেই যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে তোমার কথা অনুযায়ী কালকে সকালবেলায় বের হয়ে পড়ব ব্যবসা করার জন্য। যেহেতু তুমি বললে ব্যবসা করার কথা, সেক্ষেত্রে তোমার কথা কি আর আমি অমান্য করতে পারি বলো? যদি দেখি ব্যবসায় লাভ হচ্ছে, সংসারটা চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে অবশ্যই সারা জীবন এই ব্যবসাটি করে যাব। আর যদি লস হয়, তাহলে কিছুদিনের জন্য বাইরের শহরে যাব কাজ করার জন্য, যাতে আমাদের অভাবটা দূর হয়। রামু আর সীমা এইভাবে গল্প করতে লাগল, আর তারা অপেক্ষা করল সেই সময় সকালবেলায় যেন বাজারে গিয়ে সঠিকভাবে ব্যবসা করতে পেতে পারে। পরের দিন সকালবেলা রামু আর সীমা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে। সীমা, বাইরে উঠুন, ঘর ঝাড়ু দিয়ে রান্না বসাতে যায়। এদিকে রামু বের হয়ে পড়ে ব্যবসার জিনিসপত্র, সবজি নিয়ে আসার জন্য। তাদের ব্যবসাটি হচ্ছে তারা নিজেরাই সিঙ্গারা বানিয়ে বিক্রি করবে। যেহেতু এই গ্রামে ভালো মানের সিঙ্গারা পাওয়া যায় না, তাই চাইছে যেন তারা সবচেয়ে ভালো এবং উন্নত সুগন্ধিভাবে সিঙ্গারা বানাতে পারে। আসলাম, তোমার এখানে একটু পরামর্শ নেওয়ার জন্য আমি আর আমার স্ত্রী দুজনে মিলে ভেবে নিয়েছি যে আমরা সিঙ্গারা বানিয়ে বিক্রি করব। এখন কথা হচ্ছে, যদি সিঙ্গারা বানিয়ে বিক্রি করি, তাহলে কি সেই সিঙ্গারাগুলো লোকেরা কিনে নেবে? অথবা আমার এই সিঙ্গারাগুলো বানানোর পরে কি বিক্রি হবে, এটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম। আরে রামু দাদা, বেশ কয়েকদিন হয়ে গেল তুমি আমার দোকানে আসো না, আর আজকে এসে হঠাৎ বলছো সিঙ্গারা বানিয়ে বিক্রি করবে। কেন? তুমি যে কাজটি করতে আগে, সেই কাজটি কি তোমার হাতছাড়া হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ ভাই, অনেক বছর থেকেই আমি সেই মালিকের কাছে কাজ করতাম, কিন্তু আমার ছোট্ট একটি কাজের ভুলের কারণে আমাকে কাজের থেকে বরখাস্ত করে দিয়েছে। আমি ভাবতে পারিনি যে মালিক আমার সাথে এই ধরনের ব্যবহার করে বসবে। এর আগেও কাজ করতে গিয়ে অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়েছে, কিন্তু এবার না জানি মালিক কেন এত ক্ষেপে গেল। এখন বেশ কয়েকদিন হয়ে গেল কাজ বন্ধ, হাতে টাকা পয়সাও নেই। তো ভাবলাম, যদি সিঙ্গারা বানিয়ে বিক্রি করি, তাহলে তো সেখান থেকে কিছু পরিমাণ কামাই হবে, আর সেটা দিয়ে যদি সংসার চালানো যায়, তাই তোমার দোকানে আসলাম। তাই তো বলি, রামু দাদা, তুমি কেন আমার দোকানে আসো না? বেশ কয়েকদিন হয়ে গেল তোমাকে আমার দোকানে দেখতে পাচ্ছি না। তো আমি ভেবেছিলাম হয়তোবা কিছু একটা সমস্যায় পড়েছ না হলে। তুমি তো কমসে কম প্রত্যেকদিন আমার দোকানে একবার করে আসতেই কিছু না কিছু নেওয়ার জন্য অবশ্যই আসতে আমার দোকানে। এই কয়েকদিন যাবৎ তোমাকে আমার দোকানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তুমি সিঙ্গারা বানানোর সিদ্ধান্ত নিয়েছ। আমি মনে করি তুমি যদি সিঙ্গারা বানিয়ে বিক্রি করো, অবশ্যই সেই সিঙ্গারাগুলো লোকেরা কিনে খাবে। কারণ আমি অনেক দিন আগে একবার তোমাদের বাড়িতে গিয়েছিলাম, আর তখন বৌদি নিজের হাতে আমাকে রান্না করে খাইয়েছিল। আর তখন এতটাই স্বাদ হয়েছে যে আমি হাতের আঙুল পর্যন্ত চেটেপুটে খেয়ে নিয়েছিলাম। তাই বললাম, যদি তুমি সিঙ্গারা বানিয়ে বিক্রি করো, তুমি দেখবে অবশ্যই সবাই তোমার সিঙ্গারা নেওয়ার জন্য লাইন ধরে থাকবে। আর তুমি আগে কাজ করে যে টাকা পয়সা কামিয়েতে, তাতে শুধু সংসারটাই চলতো। কিন্তু দেখবে, এই সিঙ্গারা বিক্রি করে যদি ভালো চলতে পারো, অবশ্যই বড় কিছু করতে পারবে। তাহলে তুমিও আমার সিদ্ধান্তে একমত? ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো,
আমাকে সিঙ্গারা বানানোর জন্য আটা, ময়দা, আলু, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে সুন্দরভাবে একটি বস্তায় ভরে দাও। আর দেখো কোন কিছু যেন চোখের আড়াল না হয়ে যায়, কারণ এই প্রথমবার সিঙ্গারা বানানোর দোকান দিব। যদি কিছু আড়াল হয়ে যায় তখন সিঙ্গারা টেস্ট একদমই হবে না। তাহলে তো লোকেরা আসবে না আমার কাছে সিঙ্গারা খাওয়ার জন্য। সেই কথা মাথায় রেখে সুন্দরভাবে আমার এই খরচগুলো উঠিয়ে দাও। আর হ্যাঁ, 2 কেজি চালও দিয়ে দিও। ঘরে চাল নেই, শেষ হয়ে গিয়েছে।